আজকের ঘটনা, বাসায় কেউ নেই, তবু রান্নাঘর থেকে ভাজা খাবারের গন্ধ। এপিসোড ৯৫, আত্মার আর্তনাদ। শুরু হয় এমন এক নিস্তব্ধ বিকেলের সঙ্গে, যখন পুরো বাড়ি একেবারে ফাঁকা। ঘরের সব দরজা জানালা বন্ধ, বাতাসে শুধু বাইরের দূরের শব্দ। কেউ নেই। ঠিক তেমন এক ফাঁকা ঘরে হঠাৎ ভেসে আসে এক অদ্ভুত এবং ভয়ঙ্কর গন্ধ, ভাজা খাবারের গন্ধ। প্রথমে মনে হয় হয়তো কারো খাদ্য দূষণ বা অন্য কোনো পার্শ্ববর্তী বাড়ি থেকে আসে, কিন্তু ঘরের সব জানালা বন্ধ, আর ফ্রিজও খালি। রান্নাঘরের কুকার, চুলা, প্যান সব ঠিক আছে, অথচ গন্ধ ক্রমশ বাড়তে থাকে, যেন কারো হাতে তৈরি নতুন ভাজা খাবার শুধু আপনার জন্যই রান্না হচ্ছে। প্রতিটি নিঃশ্বাসে এই গন্ধ আরও স্পষ্ট এবং বাস্তবমুখী হয়ে ওঠে। হঠাৎ মনে হয় কেউ ঘরের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। প্রতিটি কোণ থেকে ভেসে আসে অদ্ভুত শব্দ, কখনো নড়াচড়া, কখনো হালকা হাঁটুর আওয়াজ, কিন্তু কোনো মানুষ নেই। এই গন্ধ এবং শব্দের মিলিত প্রভাব দর্শকের মনকে এক ভয়ঙ্কর অভিজ্ঞতার মধ্যে ঠেলে দেয়। মনে হবে কেবল চোখে নয়, মনেও আপনার চারপাশে কোনো অদৃশ্য শক্তি ঘুরে বেড়াচ্ছে। পরবর্তী মুহূর্তে হঠাৎ এক খোলা ড্রয়ার, হালকা কাঁচের আওয়াজ, সব মিলিয়ে মনে হয় যেন অদৃশ্য কেউ ঘরের মধ্যে উপস্থিত। গন্ধ শুধু চোখে দেখা যায় না, এটি অনুভূতিতে প্রবেশ করে, মস্তিষ্কের প্রতিটি কোণকে স্পর্শ করে। প্রতিটি সেকেন্ডে দর্শক নিজেকে এই ফাঁকা বাসার ভেতরে কল্পনা করতে পারবে। এই ঘটনার সবচেয়ে ভয়ঙ্কর দিক হল, গন্ধ কেবল একটি ইঙ্গিত নয়, এটি একটি অদৃশ্য উপস্থিতির প্রমাণ, যা কেবল শারীরিক নয়, মানসিকভাবে ভয় সৃষ্টি করে। প্রতিটি নিঃশ্বাসে মনে হবে কেউ আপনার দিক থেকে তাকাচ্ছে, কেউ আপনার চারপাশের বাতাস পরিবর্তন করছে। এই অনুভূতি এত বাস্তব যে দর্শক নিজেও মনে করবেন এটি শুধুই গল্প নয়, বাস্তবতার সঙ্গে সংযুক্ত একটি আতঙ্ক। আমাদের চ্যানেল কোনো ঘটনার সত্যতা দাবি করে না, সব গল্পই সম্পূর্ণ কল্পনা ভিত্তিক। তবে গল্পের ভয় এত বাস্তবমুখী যে দর্শক নিজেও অনুভব করবে, যদি বাসায় এমন ঘটনা ঘটে, তার মন এবং শরীর কিভাবে প্রতিক্রিয়া করবে। প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি ছায়া, প্রতিটি অদৃশ্য উপস্থিতি দর্শকের ভয়কে নতুন মাত্রা প্রদান করে। আজকের এপিসোড, বাসায় কেউ নেই, তবু রান্নাঘর থেকে ভাজা খাবারের গন্ধ, দর্শককে শুরু থেকে শেষ পর্যন্ত রহস্য, আতঙ্ক এবং অদ্ভুত অনুভূতির মধ্যে আবদ্ধ রাখবে। প্রতিটি মুহূর্ত দর্শকের মনকে এমনভাবে স্পর্শ করবে যে তারা নিজেও মনে করবেন ফাঁকা বাসার মধ্যে কেউ সত্যিই উপস্থিত। বন্ধুরা, তাই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি আপনার সাথেও এমন কোনো অদ্ভুত বা ভয়ঙ্কর ঘটনা ঘটে থাকে, তা কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। আপনার অভিজ্ঞতা আমাদের সঙ্গে ভাগ করুন, কারণ এই গল্প শুধুই উদাহরণ। আপনার চারপাশেও কি এমন কোনো রহস্য লুকিয়ে আছে তা এখনও বলা যায় না। মনে রাখবেন, প্রতিদিন রাত ৮টায় আসে আমাদের স্পেশাল হরর এপিসোড, আর প্রতি রবিবার দুপুর ১২টায় থাকে এক্সক্লুসিভ হরর স্টোরি। নোটিফিকেশন বেলটি চালু রাখুন, চোখ খোলা রাখুন এবং পুরো গল্পটি শেষ পর্যন্ত দেখুন। আজকের রাতে ফাঁকা বাসা, রান্নাঘরের ভাজা খাবারের গন্ধ এবং অদৃশ্য শক্তি আপনাকে এক ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি করবে, যা শুধুই আত্মার আর্তনাদ দিতে পারে। কলকাতার দক্ষিণ শহরতলির এক পুরনো এলাকা, গড়িয়াহাটের কাছেই একটি শান্ত রাস্তা। সেখানেই একটি বহু পুরনো দুতলা দোচালা বাড়ি। এই বাড়ির মালিক ছিলেন রঞ্জনবাবু, একজন অবসরপ্রাপ্ত অধ্যাপক, যিনি সদ্যই মারা গেছেন। বাড়িটা এখন প্রায় ফাঁকা, শুধু তার একমাত্র ছেলে সৌম্য, বয়স প্রায় ৩৫, সদ্যই বিদেশ থেকে ফিরে এসেছে। নিউ ইয়র্কে ছিল চাকরির সূত্রে। বাবার মৃত্যুর পর সম্পত্তি বুঝে নিতে এবং কিছুকাল থেকে বাবার শেষ স্মৃতিগুলোকে একটু অনুভব করার জন্য এই বাড়িতে একা থাকছে। এই বাড়ি সম্পর্কে ছোটবেলায় অনেক কিছু শুনেছে সৌম্য, বিশেষত রান্নাঘর নিয়ে কিছু কথাবার্তা শুনত। তার ঠাকুমা নাকি বলতেন রান্নাঘরটা নাকি কখনোই একা একা খুলতে নেই সন্ধ্যার পর, কারণ সেই জায়গা নাকি খুব পুরনো, আর রান্নাঘরটা নাকি একদম পুরনো সময়ের গৃহিণীদের স্মৃতি ধরে রেখেছে। ঠাকুমার মুখে এসব শুনে হাসত, ভাবত এও কি সম্ভব? রান্নাঘর কি কখনো ভূতের বাসা হতে পারে? কিন্তু সৌম্য বুঝতে পারেনি যে খেলাটা তার সঙ্গে শুরু হবে সেটা কেবল রান্নাঘর নয়, তার অস্তিত্বটাই কেড়ে নেবে। প্রথম দিন কিছু হয়নি। সৌম্য বাবার ঘরটা পরিষ্কার করল, বাবার পুরনো বইপত্র দেখল, কিছু ডায়েরি পড়ল। বাবার ডায়েরিতে
একটা লাইন ছিল যেটা পড়ে সৌম্যর গা কেঁপে উঠল। রান্নাঘরে রাত 9টার পর গন্ধ এলে জানবে ওরা এসেছে। ওদের থামিও না, শুধু জানালাটা খুলে দিও, না হলে ওরা ঢুকবে দরজা ভেঙে। সৌম্য হাসল। বৃদ্ধ বয়সে আবোল তাবোল লিখেছে বাবা, বলে পাতাটাকে উল্টে দিল। রাতে খেতে বসেছিল। হঠাৎ একটা গন্ধ তার নাকে এসে লাগল, ভাজা আলুর চপের মতো গন্ধ। সমস্যা হচ্ছে সে কিছুই রান্না করেনি। গোটা বাড়িতে কেউ নেই, এমনকি নিচের তলার রান্নাঘরটা সারাদিন তালা দেওয়া ছিল। তবু সেই গন্ধ যেন ধীরে ধীরে তার নাকের কাছে এসে পৌঁছচ্ছে। সৌম্য ঘর থেকে বের হয়ে নিচে নেমে এলো। রান্নাঘরের দরজাটা সত্যিই বন্ধ, কিন্তু জানালা অল্প অল্প খোলা, আর সেখান থেকে ধোঁয়ার মতো কিছু একটা বেরোচ্ছে। এগিয়ে গিয়ে জানালার কাছে দাঁড়াতেই চোখে পড়ল রান্নাঘরের ভিতর একটা ছায়া ঘোরাঘুরি করছে। গ্যাস জ্বলছে না, কিন্তু কড়াইয়ের নিচে আগুন দেখা যাচ্ছে, আর সেই ছায়া যেন একটা চামচ নিয়ে কিছু একটা নাড়ছে। তার বুক কাঁপতে লাগল। এটা কে? কি করছে ভিতরে? সে সাহস করে দরজাটা ধাক্কা দিয়ে খুলল। তখনই সমস্ত কিছু নিঃশব্দ হয়ে গেল। গন্ধটা মিলিয়ে গেল, আগুনও নিভে গেল, আর রান্নাঘরটা তখন অতীতের মতোই নিস্তব্ধ। মাটিতে ধুলো জমে থাকা পুরনো কড়াই, সিঙ্কে ভাঙা বাসন, আর দেয়ালের কোণে একটা অদ্ভুত সাদাটে ছোপ, যেটা আগে ছিল না। সৌম্য নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। সে কাঁপা কাঁপা পায়ে ফিরে এলো ওপরে। ঘরের দরজা বন্ধ করল, আলো নিভিয়ে শুয়ে পড়ল। কিন্তু সারা রাত ঘুম এলো না। মাথার ভিতর শুধু সেই গন্ধ, সেই ছায়া, আর বাবার সেই ডায়েরির লাইনটা ঘুরপাক খেতে লাগল। রাত 9টার পর গন্ধ এলে জানবে ওরা এসেছে। কে ওরা, আর এরা কি চায়? পরদিন সকালে উঠে রান্নাঘরে গেল। সব ঠিকঠাক, আগের দিনের মতোই, কিন্তু জানালার পাশে সেই সালাটে ছোপটা নেই। সে ভাবল হ্যালুসিনেশন। বহুদিন পর কলকাতার আবহাওয়া, বাবার মৃত্যুর শোক, একা থাকার অভ্যেস না থাকা, সব মিলিয়ে মানসিক গণ্ডগোল হয়েছে হয়তো। ভয় পাওয়ার কিছু নেই। কিন্তু রাত আসতেই আবার সেই গন্ধ, এবং এবার সেটা কেবল তার নাকে নয়, ঘরের মধ্যেই ছড়িয়ে পড়ল। আলুর চপ, বেগুনি, বোঁদে, বেগুন ভাজা, এমন গন্ধ যা সে ছোটবেলায় ঠাকুমার হাত থেকে পেত। এবং এবার জানালা দিয়ে শুধু ধোঁয়া নয়, ভিতর থেকে একটা আওয়াজও ভেসে এলো। ঝরঝর ঝরঝর সাজিয়ে দে থালা, আজ ভোজ হবে। সৌম্যর চোখ বড় হয়ে গেল, গলায় কাঁপুনি। এবার সে কিছুতেই বসে থাকতে পারল না। হাতের মোবাইলটা নিয়ে নিচে দৌড়ে এলো। দরজা ধাক্কা দিল। দরজা খুলতেই সে দেখতে পেল। দরজা খুলতেই সৌম্য থমকে গেল। রান্নাঘরের ভেতরটা যেন হঠাৎ 1 শতাব্দী পেছনে ফিরে গেছে। আধুনিক গ্যাসের জায়গায় সেখানে ছিল মাটির চুলা, কাঠকুটো দিয়ে জ্বালানো আগুন, এবং চুলার ওপর চাপানো একটি লোহার কড়াই, যার ভেতরে তেল টকবক করে ফুটছে। কড়াইয়ের পাশে একটা বয়স্ক মহিলা। তার পরনে সাদা থান, মাথায় কাপড় টানা, আর সে দাঁড়িয়ে আছে চামচ হাতে। সৌম্য চিৎকার করে উঠতে গিয়েও থেমে গেল। মহিলার মুখ দেখা যাচ্ছে না, কারণ সে একেবারে চুলার দিকে মুখ করেছিল। তবে তার দেহভঙ্গি অদ্ভুতভাবে অচল, যেন কেউ তাকে স্ট্যাচুর মতো বসিয়ে রেখেছে। চারপাশে গন্ধ ছড়িয়ে পড়ছে, তবে এখন সেটা আরও ঘন, আরও ভারী, যেন সেই গন্ধটা এক জীবন্ত সত্তা হয়ে সৌম্যর শরীরে ঢুকে যাচ্ছে। মহিলা হঠাৎ ঠান্ডা স্বরে বলল, থালা বের করেছিস তো? অতিথিরা চলে এসেছে, ওরা ক্ষুধার্ত। সৌম্য 1 পা পেছনে সরতেই মহিলা হঠাৎ ঘুরে তাকাল। তার মুখ ছিল সম্পূর্ণ অন্ধকারে, চোখের জায়গায় গর্ত, মুখে ঠোঁট নেই, শুধু ফাঁকা এক ভুঁটো মুখ, যেটা দিয়ে যেন কিছু একটা শোঁ শোঁ করে টানছে। সৌম্য তখন আর দাঁড়িয়ে থাকতে পারল না। সে দরজার দিকে ঘুরে দৌড় দিল, সিঁড়ি বেয়ে ওপরে উঠে নিজের ঘরে ছিটকিনি মেরে দিল। হাঁপাতে হাঁপাতে মেঝেতে বসে পড়ল, কিন্তু তার ঘামে ভেজা কপাল আর বুকের মধ্যে হৃৎস্পন্দন তখনও থামেনি। হঠাৎ ঘরের মধ্যে একটা শব্দ, টুপ 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 টুপ। সে তাকিয়ে দেখে জানালার ধারে মেঝেতে পড়ছে তেল, যেন কেউ বাইরে থেকে গরম তেল ঢালছে। গন্ধটা আরও প্রকট হয়ে উঠছে।
তেলের সঙ্গে এবার আসছে পুড়ে যাওয়া পেঁয়াজ, চিনি, নারকেলের ঝোলের গন্ধ। তার মোবাইলটা তখন বিছানার ওপরে কাঁপতে শুরু করল। সৌম্য ফোনটা তুলল। স্ক্রিনে নাম নেই, শুধু লেখা আসছে। একটা হাড় কাঁপানো ঠান্ডা বইল ঘরের মধ্যে। সেই মুহূর্তে বিদ্যুৎ চলে গেল। ঘর ঘুটঘুটে অন্ধকার। আর ঠিক তখনই রান্নাঘরের নিচ থেকে ভেসে এলো এক দল স্বরের মিলিত গুঞ্জন। কতগুলো নারী কণ্ঠ একসাথে বলছে, সাজিয়ে দে থালা, সাজিয়ে দে থালা, আজ অতিথি এসেছে। সৌম্য বিছানার পাশে টর্চ বের করে আলোর রেখা ফেলল দরজার দিকে। দেখে গায়ে কাটা দিয়ে উঠল। দরজার ফাঁক দিয়ে ভিতরে ধীরে ধীরে ঢুকছে তেল মাখা এক জোড়া পা। চামচের শব্দ হচ্ছে, কারো নিঃশ্বাস শোনা যাচ্ছে। এবং সেই পুরনো নারী কণ্ঠটি আবার শোনা গেল, তুই আমাদের থালা কেড়েছিস, এবার তোর শরীরেই সাজাবো। সৌম্য সেই রাতে আর ঘুমোতে পারেনি। পরদিন সকালে সে স্থানীয় পাড়ার একজন বৃদ্ধকে খুঁজে বের করল, যিনি এই বাড়ি সম্পর্কে সব জানতেন। তিনি চুপচাপ শুনে বললেন, এই বাড়ির রান্নাঘরে একসময় 4 মহিলা একসাথে রান্না করতেন। 1932 সালে এক অগ্নিকাণ্ডে তারা রান্নাঘরের মধ্যেই পুড়ে মারা যান। তখন কেউ বলতে পারেনি আগুন কিভাবে লাগল। তবে তাদের মৃতদেহগুলো পাওয়া যায়নি, শুধু পাওয়া গেছিল কড়াই, 4টি চামচ আর 4টি পুড়ে যাওয়া থালা। সৌম্য জিজ্ঞেস করল, ওরা কি এখনো আছে? বৃদ্ধ হাসলেন, তুই তো গন্ধ পেতে শুরু করেছিস, মানে ওরা তোকে পছন্দ করেছে। এখন আর তোর কিচ্ছু করার নেই, থালাটা সাজিয়ে রাখ, না হলে ওরা তোকে থালায় পরিণত করবে। সৌম্য হতবাক। কিভাবে পালাবে সে? পুলিশের কাছে যাবে, না কাউকে বলবে? কে বিশ্বাস করবে এসব? কিন্তু এবার ঘটনা আরও ভয়াবহ দিকে গড়াবে। কারণ সে বুঝতে পারল, রান্না শুধু রান্নাঘরে সীমাবদ্ধ নই, ওরা এবার ঘরের ভিতরেই। সৌম্য ঘর ছেড়ে পালাতে চেয়েছিল, কিন্তু বাইরে বেরিয়ে দেখল পুরো বাড়িটা যেন আটকে গেছে একটা অদৃশ্য দেয়ালের মধ্যে। মেন দরজা খোলা থাকলেও সেখানে দাঁড়িয়ে শুধু ঘন কুয়াশা আর এক অচেনা ঠান্ডা বাতাস। সে দরজার বাইরে পা রাখতেই বুঝতে পারল কোনো কিছু তার শরীরের প্রতিটি রন্ধ্রে ঢুকে যেতে চাইছে। তখনই পেছন থেকে আবার সেই স্বর, খালাটা সাজা, না হলে আমরা তোমাকেই খাবো। সে ঘুরে দেখল রান্নাঘরের সামনে দাঁড়িয়ে আছে 4 জন নারী। তাদের মুখ নেই, শুধু ফাঁকা গর্ত আর কালো রক্তমাখা ঠোঁটের বদলে গভীর ছায়া। একজনের হাতে রাঁধুনি চামচ, একজনের হাতে কড়াই, একজনের হাতে থালা, আর একজন, সে একেবারে সামনে দাঁড়িয়ে 2 হাতে ধরে আছে একটা গলিত মুখবালা পুতুল। এই নারীরা এগিয়ে এলো। সৌম্য দৌড় দিল সোজা ছাদে, উঠে গেল সবচেয়ে উপর তলায়। তার মাথায় তখন শুধু একটা কথাই, এই বাড়ি থেকে বেরোতে হবে, কিছু একটা করতে হবে। ছাদে উঠে দেখে চারদিক ঢাকা কুয়াশা, আর ছাদের মাঝখানে রাখা একটা পুরনো লোহার চৌকি, আর সেই চৌকির উপরে বসে আছে এক বৃদ্ধা। সে যেন একদম অন্যরকম। চোখ দুটো উজ্জ্বল, মুখে হাসি, গায়ে সাদা শাড়ি। সে বলল, তোর ভুল ছিল একটাই, রান্নাঘরের ফ্রিজটা তুই খুলেছিলিস, তাই না? সৌম্য স্তম্ভিত। কিন্তু ফ্রিজের মধ্যে তো কিছুই ছিল না। ছিল, কিন্তু সেটা চোখে দেখার নয়, সেটা ছিল আমাদের রান্না করা আত্মা, যাকে আটকে রাখা হয়েছিল 100 বছর ধরে। তুই সেটা খুলেই তাদের মুক্ত করেছিস। বৃদ্ধা উঠে দাঁড়ালো। তারা এখন থালা খুঁজছে। 100 বছর পর এবার নতুন রান্না হবে। তোর শরীরই তাদের উৎসবের আয়োজন।
সেই মুহূর্তে ছাদ কেঁপে উঠল, চৌকি যেন গলতে শুরু করল, কুয়াশা ধীরে ধীরে ঘনিয়ে এলো, আর 4 নারীর ছায়া দেখা গেল ছাদের কোণায়, তাদের হাতে কড়াই, থালা, চামচ আর গলিত মুখের পুতুল। তারা একসাথে এগিয়ে এলো। ভাজা হবে এবার তোর মন, তোর হাড়, তোর চেতনা। সৌম্য দৌড়ে ছাদের প্রান্তে চলে এলো, লাফ দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু তখনই সেই বৃদ্ধা চেঁচিয়ে উঠল, লাফ দিলেই থালা ভাঙবে, আর ভাঙা থালার ভিতর থেকে বেরিয়ে আসবে আরও যারা। সেই মুহূর্তে সৌম্যর মনে পড়ল একটা পুরনো কথা, যা তার ঠাকিমা বলতো, যে রান্নাঘরে আত্মা রান্না হয় সেখানে চুলা শুধু আগুনে জ্বলে না, চোখে, মনে আর শরীরে জ্বলে। সৌম্য তখন বুঝল তাকে এই বাড়ির ইতিহাস জানতেই হবে, পালিয়ে রক্ষা নেই, না হলে তার শরীরই হবে পরবর্তী রান্নার উপকরণ। সে পিছনে ফিরে দেখে 4টি ছায়া দাঁড়িয়ে আর গুনগুন করে বলছে, পরের পদ তৈরি, পরের পদ তৈরি। এবং সেই মুহূর্তেই অন্ধকারে হারিয়ে গেল সৌম্য। ঘোর অন্ধকারে চোখ মেলে দেখে সৌম্য সে মেঝেতে পড়ে আছে একটা পুরনো কাঠির ঘরে। চারদিকে ছায়ার মতো ছায়া, যাদের স্পষ্ট রূপ নেই, শুধু অনুভূতি আছে, যেন এক একটা ছায়া এক একটা মন খেয়ে নিচ্ছে। আর সামনে দাঁড়িয়ে সেই 4 নারী, যাদের মুখে রক্তে ভেজা হাসি। তারা সৌম্যকে ঘিরে ধরেছে, একটা থালা সামনে রাখা, আরেকটা নারী কড়াইতে কিছু একটা দিচ্ছে, অন্যজন নারী একটা মৃত পাখির পালক দিয়ে সৌম্যর গায়ে কিছু ঘষছে। আজকের রান্না হবে তাজা শরীরের সঙ্গীতে, বলল একজন। আর একজন বলল, যার চোখ সব কিছু দেখেছে তার জিভই সবচেয়ে স্বাদু হয়। সৌম্যর শরীর অবশ হয়ে যাচ্ছে, মাথার ভেতরে কেবল একটা আওয়াজ ঘুরপাক খাচ্ছে, ভাজা হবে মন, গলা, শ্বাস, তখনই পরিপূর্ণ হবে রান্না। হঠাৎ একটা ঝাঁকি, পুরনো চৌকির পেছনের দেওয়ালটা নড়ে উঠল। কেউ একজন কাঁপা গলায় বলল, সৌম্য শোন, আমি ইন্দ্র। ইন্দ্র? সে তো তার পুরনো রুমমেট, যে হঠাৎ উধাও হয়ে গিয়েছিল এই ফ্ল্যাটে ওঠার সপ্তাহখানেক পর। ইন্দ্র, তুই এখানে? সৌম্য কষ্ট করে বলল, হ্যাঁ, আমি এখনও আটকে আছি রান্নার থালার নিচে। ওই নারীদের খাবার হতে হতে আমি আত্মা হয়ে গেছি। কিন্তু আমি বাঁচব কিভাবে? একটাই রাস্তা, ওই পুরনো ফ্রিজে যা ছিল সেটা ফিরিয়ে দিতে হবে। কিন্তু আমি কিছুই নিইনি। তুই জানতেও পারিস না, তোর ছায়া, তোর নিঃশ্বাস, তোর শব্দ, ওরাই সবটা নিয়ে নিয়েছে। এতক্ষণে সৌম্য খেয়াল করে নিজের ছায়া আর নেই, নেই নিঃশ্বাসের শব্দ, নেই কোনো শরীরের ওজন। সে বুঝল সে এখন আধা আত্মা। নারীরা তখন কড়াইতে কিছু ফোটাচ্ছে, বলছে, আজকের পদ আত্মার করলা ভাজা, স্বাদে মন খুলে যাবে। সৌম্য শেষ চেষ্টায় চিৎকার করল, এই বাড়ি কি চায় আমি মরে যাই? সেই মুহূর্তে পুরো ঘরটা থেমে গেল। 4 নারীর মুখ থেকে থেমে গেল হাসি। একটি নারীর গলা থেকে বেরিয়ে এলো এক ভিন্ন স্বর, কঠিন, গম্ভীর ও পুরুষালী। বাঁচতে চাইলে ফিলে দে যা নিয়েছিস। সৌম্য দোঝে তার আত্মা থেকে একটা টুকরো আলাদা হয়ে গেছে, যেটা ফ্রিজ খোলার সাথে সাথে এই বাড়ি গিলে ফেলেছে। সে চোখ বন্ধ করল। তার মনে পড়ল ফ্রিজ খোলার ঠিক পরে সে একটা পুরনো রুমাল পেয়েছিল, যেটা সে গায়ে দিয়েছিল শীতের ঠান্ডা থেকে বাঁচতে। রুমালটা তখনই আত্মার বাহক হয়ে গিয়েছিল। সে ফিসফিস করে বলল, আমি ওটা রেখেছিলাম খাটের নিচে। সেই মুহূর্তে খাটের নিচ থেকে এক বিকট আওয়াজ। রুমালটা নিজে থেকেই ঘরের মাঝে ভেসে এলো, লালচে রঙে ভরা, যেন রক্তে ভেজা। 4 নারী রুমালের দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে বলল, ফিরে এসেছে, ফিরে এসেছে, রান্না শেষ হবে না আজ। এক বিশাল বিস্ফোরণের শব্দে সব কিছু ভেঙে পড়ল। ঘর ভেঙে গেল। নারীরা একে একে ছায়ায় পরিণত হয়ে বাতাসে মিলিয়ে গেল। সৌম্য অজ্ঞান হয়ে পড়ল। চোখ খুলল সে সকালে। ঘরের আলো ভেসে আসছে, ফ্যান ঘুরছে, রুমটা খালি, রান্নাঘরেও আর কোনো গন্ধ নেই। সে উঠে দাঁড়ালো, দরজা খুলে বাইরে বেরিয়ে এলো। রাস্তায় লোকজন চলছে, গাড়ি চলছে, পাখির ডাক, সব স্বাভাবিক। কিন্তু
ঘাড় ঘুরিয়ে ফ্ল্যাটের দিকে তাকাতেই দেখতে পেল জানালার কাঁচে তার ছায়া নেই, আর ফ্রিজের পাশে রাখা সেই রুমালটা আজও সেখানে একটু একটু নড়ছে। বাড়ি তখনও নিঃশব্দে বলে যাচ্ছে, রান্না শেষ হয় না, শুধু খাবার পাল্টায়। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আর তোমার সাথেও যদি এরকম কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটে থাকে সেটা লিখে পাঠাও, আমি সেটা নিয়েই পরের ভিডিও বানাবো। মনে রেখো, কালকের এপিসোডে আরও ভয় অপেক্ষা করছে, তাই মিস করো না। প্রতিদিন রাত ৮টা আর রবিবার দুপুর 12টায় আমাদের নতুন নতুন গল্প শোনার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো।